রহমান সাহেব যে দিক নির্দেশনা দিচ্ছেন তার নেতা কর্মীদের, তিনি বুঝে গেছেন যে আবার লুটপাট চলবে, আবার বিএনপির নামে যুবদল ছাত্র নাম ভাঙে আবার সেই পুনর্দখল চলবে। এগুলো তো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। চলুন সরাসরি ভিডিওতে। আমি তো মনে করি বিএনপি একটা ম্যাচিউর দলের মতো কথা বলছে এখন, এবং তারেক রহমান সাহেব যে দিক নির্দেশনা দিচ্ছেন তার নেতা কর্মীদের, তিনি বুঝে গেছেন যে আবার লুটপাট চলবে, আবার বিএনপির নামে যুবদল ছাত্র নাম ভাঙে আবার সেই পুনর্দখল চলবে। এগুলো তো কোনো সংস্কৃতি না, আমাদের সভ্য হইতে হবে। আমরা অসভ্য জাতিতে রূপান্তরিত হয়েছি। তাহলে এভাবে একটা অফিসারকে গলায় খুন করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একটা অসুস্থ মানুষকে পিটিয়ে হত্যা করা, আব্রার মতো লোককে হত্যা করা, তকির মতো লোককে হত্যা করা, 11 বছর পর ফাইল ওপেন হয়, বিশ্বজিতের মতো একটা ছেলেকে প্রকাশ্য দিবালোকে ছাত্রলীগের ছেলেরা চাপাতি দিয়ে, হেলমেট বাহিনী চাপাতি বাহিনী, হোয়াট ইজ দিস? আসিফ, আপনার ছবিগুলো দেখেছেন, আমরা যতটুকু শুনেছি তুমি যেতে পারবেন না, যাদের সঙ্গে তুমি বসতে পারবেন না, পতাকা উঠবে না, এই ধরনের অনেক কথা শুনেছি। কিন্তু এখন তো দেখছি এত হাস্যোজ্জ্বল ছবি, বুকে টেনে নেওয়ার ছবি, আরো ছবি এসছে, আমি দেখাচ্ছি আপনাকে। টুরোর সাথে মিটিং, সবার সাথে মিটিং। যাক, এটি আপনার মত প্রশ্ন চাই এবং কিছু দর্শকের প্রশ্ন ছিল। আমি দর্শকদের প্রশ্ন শুনেছি এবং ছবিটাও দেখলাম। আমার মনে হচ্ছে যে আমি এক গর্বিত বাংলাদেশী হিসেবে একটা হাস্যোজ্জ্বল রাষ্ট্রনায়ককে দেখলাম, পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রনায়কের পাশে আমাদের রাষ্ট্রনায়ক। এবং সরওয়ার স্যার এবং রেজাউল করিম যেভাবে তারা কথা বলছেন, বিশেষ করে রেজাউল করিম বলছেন তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে। তিনি মাঠে ছিলেন, ফিল্ডে ছিলেন অ্যাজ অফিসার। জাস্টিন ট্রুডোকে দেখতে পাচ্ছি আমরা। আর সরওয়ার স্যার তিনি তার অভিজ্ঞতা থেকে বলছেন আমাদের বয়োজ্যেষ্ঠ হিসেবে আমাদের কি করা উচিত। দুটা সাইড ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ করার জন্য। এবং এখন আপনি ছবি দেখালেন, আমি নিশ্চিত আমাদের এখানে মিউজিশিয়ান একটা কথা বলে, ফেসবুককে আমরা বলে ফেক বুক, জাস্ট সেটাকে কে উচ্চারণ করি। আর আমাদের দেশে যদি আপনি সবচেয়ে অ্যাক্টিভিস্ট দেখেন তাহলে দেখবেন ফেসবুকটাতে। অর্থাৎ আপনার ক্রিকেট দলের সমস্যা, তানজিম মারা গেল সমস্যা, বন্যায় সমস্যা, ফেসবুকটা কিন্তু চালু। এবং এখান থেকে আজগুবি কথাবার্তাগুলো সব বেড়ে টুপ করে ঢুকে যাবে, টুপ করে বেড়ে যাবে। আচ্ছা, একটা সরকারকে তো সময় দিতে হয়, তাই না? একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়েছে, তাদের 10টা উপদেষ্টা 16টা উপদেষ্টা কাজ করছেন, তাদের বিভিন্ন কমিটি হয়েছে। এর মধ্যে আমরা বিসিবিতে, বিমানে ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছি। এবং তারা আমাদের দেশে মানুষ অভ্যাস থেকে জানেন, কয়েকদিন পর প্রতিদিন মন্ত্রীকে কথা বলবে, এই উপদেষ্টা ওটা বলবে, ওই অভ্যস্ত হয়ে গেছে টিভি মিডিয়াতে। যে এখন সমস্যা হচ্ছে ইউনুস সাহেব কেন প্রতিদিন কথা বলে না, উপদেষ্টা কেন ডেলি লেকচার দিচ্ছে না, এটা আমরা একটা সংসদে অভ্যস্ত হয়ে গেছি। তো আসলে তারা কাজ করছেন, একটা সংসদীয় কমিটি নিয়ে কাজ করেন আসিফ নজরুল স্যার। তিনি তাকে কতগুলো কাজ করতে হচ্ছে, কনস্টিটিউশন, কনস্টিটিউয়েন্সি প্রোগ্রেস, আপনার প্রেসিডেন্সিয়াল ইলেকশন, পার্লামেন্টারি ইলেকশন, রাষ্ট্রের এই সংবিধানের সংশোধনগুলো কিভাবে আবার কারেক্ট করে নতুন পদ্ধতিতে আসবে, কত চিন্তার বিষয় এখানে। তবে আমরা একটা জিনিস খেয়াল করেছি, যেটা এনজিও কে আমরা ফিল করি, অনেক এনজিও লিডার্স এখানে আছেন, বলতে পারবো অলমোস্ট এনজিওর লোকজনই এখন দেশের রাষ্ট্র ক্ষমতায় আছেন। এনজিওর ব্যাপারে আমাদের সন্দেহ হচ্ছে, যেটা তাদের ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে 4টা ডিম লাগবে, 2টা ডিম খাওয়াবে কোনো মতে, আর 4টা ডিমের ওয়াশ করতে থাকবে। আমার কথা হচ্ছে 3টা মাস আমরা ওয়েট করতে পারছি না কেন? এই সরকারকে অন্তত 100 দিন সময় দিতে হবে। পৃথিবীর সিস্টেম দেন, আমাদেরকে সেরা গভর্নমেন্ট তৈরি করতে হবে, যে পলিটিক্যাল পার্টিস গুলো ভবিষ্যতে রাজনীতিতে অংশগ্রহণ করবে, নির্বাচনের রাজনীতিতে। সেখানে নির্বাচন, স্থায়ী নির্বাচন কমিশন, স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন পুলিশ প্রশাসন, স্বাধীন সচিবালয়, আমলা, এগুলো কিন্তু ফ্যাক্টর। একটা সময় আসবে যে আপনার এই ব্যবসায়ীরা রাজনীতি করবে কিনা, বা সেই আগের মতো গুন্ডাতন্ত্র, 10 গুন্ডাতন্ত্র চলবে কিনা, আমাদের গুণগত মান কতটুকু পরিবর্তিত হবে নাকি, সেই যে টিমে দিচ্ছিলাম সেই টিমের আবার 300 আসামি পয়দা করবো আমরা, 300 সংসদ সদস্য আসে হয়ে পালিয়ে যাবে। এই ব্যবসায়ীরা তাদের গুন্ডা পান্ডা দিয়ে রাজনীতি চালাবে, ভদ্রলোক, অধ্যাপক, শিক্ষক, আইনজীবী, যারা পেশাজীবী, বুদ্ধিজীবী, তারা নীরব ভূমিকা পালন করবে, তারা সরে যাবে রাজনীতি থেকে, সিভিল সোসাইটি টোটালি আউট হয়ে যাবে পলিটিক্যাল ইন্ডাস্ট্রি থেকে। কিন্তু হতে পারে না। আমাদের গুণগত মান পরিবর্তন করতে হলে আমাদেরকে সেই ইয়েতে কাজ করতে হবে। কিন্তু আমরা ছোট্ট ইস্যু নিয়ে অনেক বড় ব্যাপার গড়ে ফেলছি। আগামী 100টা দিন, অলরেডি 37-38 দিন গেল, এর মধ্যে আমরা ডক্টর ইউনুসকে সংস্কারের যে প্রয়োজন, সেটি আপনি কতটা, আপনি যে প্রয়োজন মনে করেন সংস্কারের জন্য, তো একটা সময়ের আগে সেটি, কিন্তু আপনার দল বা রাজনৈতিক দলগুলো যেটা চাচ্ছে যে দ্রুত সম্ভব যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে,
আবার এদিকে আপনার এই ন্যারেটিভটা একটা পক্ষ বলছে যে না, যৌক্তিক সময় বলতে শুধু যে 1 বছরের মধ্যে দিতে হবে, 1.5 বছরের মধ্যে দিতে হবে, তারা আরো বেশি সময় লাগবে, কারণ সংস্কারটা এত সহজ নয়। কারণ আপনি জানেন যে রাজনৈতিক দলগুলো সেরকম ভাবে প্রস্তুত কতটুকু নিজেদেরকে করেছে এই নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ সারা দেশেই ক্ষমতা যাওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপ, চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে বহু ধরনের অভিযোগ রয়েছে। এভাবে তো নির্বাচন করা খুব দুষ্কর হয়ে যায় বলবো। আমি সেটাই বলছিলাম যে আমাদের গুণগত মানটা পরিবর্তন করতে হবে। সেই 90% ব্যবসায়ী ইলেকশন করবে, নাকি দলীয় প্রভাবে দলীয় প্রধানের বা কোন কাউন্সিলিং ছাড়া, কোন গ্রহণযোগ্য নেতা ছাড়া, তারুণ্য ব্যতীত এই জং ধরা সে বাবা এমপি ছিল, ছেলে এমপি হবে, তার নাতি এমপি হবে, এই প্রক্রিয়া চলবে কিনা, নাকি কোয়ালিফাইড ক্যান্ডিডেট থেকে চয়েস করে কেন্দ্রে কেন্দ্রে সেট করা হবে যে পার্লামেন্টে আইন প্রণয়নের জন্য মানুষ পাঠাবো, পার্লামেন্টে কোনো ব্যবসায়ী বা ফেমাস হওয়ার জন্য লোক পাঠাবো না। পার্লামেন্ট হচ্ছে আমাদের আইন প্রণয়নের ক্ষেত্র, যেখানে আইন সম্পর্কে মিনিমাম ধারণা আছে, পড়াশোনা আছে, যারা আইনকে ডেভেলপ করতে হবে, জনমুখী করতে হবে, সংসদ হবে গণবান্ধব, এবং সেখান থেকে ভালো প্রোগ্রেসিভ কিছু বের হবে। সেখান থেকে আমাদের কাজ নিশ্চয় করা হচ্ছে। এই জন্য আমাদেরকে সময় দিতে হবে সরকারকে। সেনাবাহিনী প্রধান তার বক্তব্য দিয়েছেন, তিনি তার জ্ঞানের আলোকে বা তার পর্যবেক্ষণ আলোচনা একটা মন্তব্য করেছেন, সেটাও বিশ্লেষণ হবে, আমরা বিশ্লেষণ করবো, দেখবো। নিশ্চয়ই তিনি তার প্রজ্ঞা দিয়ে কথাটা বলেছেন, এরকম আরো বক্তব্য আসবে, কিন্তু আমরা হতোদ্যম হব না। একটা নতুন সরকার, তাকে 100টা দিন সময় দিতে হবে। 100 দিন পরে গভর্নমেন্টের প্রোগ্রেসে নিশ্চয়ই তারা কথা বলবে, এবং তখন আমরা হিসাব মিলাবো। এখন হিসাব মিলানোর সময় না। আমি মনে করি যারা এখন হিসাব মিলাতে চায় তারা অস্থির, চঞ্চল। ফেসবুক আর সোশ্যাল মিডিয়াতে তাদের চঞ্চলতা তো বেশি। একটা ধীর স্থির ভাবে রাষ্ট্র একদিনে কিছু হবে না। এবং গত 16 বছর তাহলে কি দেখেছেন তাহলে আপনি? আপনি যে আওয়ামী লীগের 16 বছর দানবীয় শাসন দেখলেন, তখন আপনাদের কি মনে হয় নাই যে দেশটা ঠিক নাই? তখন তো আপনার কথা বলেন নাই, তখন তো আপনি পোস্টও করতে পারতেন না, এলাকার পাতি নেতা ভয়। তো সেখান থেকে আপনাকে আবার ফিরে যেতে চান, নাকি আপনার যে বক্তব্যটা এখন বলতে পারছেন সেই বক্তব্যটাকে সম্বোধন করতে চান? সেজন্য আপনাকে সময় দিতে হবে ইন্টারিম গভর্নমেন্টকে। এখন হুট করে কিছু বলা যাবে না। এখন যারা মন্তব্য করে ফেলছে, আমি মনে করি তারা ভালো সুলভ, ভালো খিল্লতা সুলভ আচরণ করছে, তাদের ওই প্রজ্ঞাটা নাই। আর 18 কোটি লোক প্রজ্ঞামান হবে না। নেতারা দেশ চালাবেন, রাজনৈতিক দল দেশ চালাবেন, কিছু জ্ঞানী মানুষ আমাদেরকে পথ দেখাবেন। এটা আমরা আশা করি ডক্টর ইউনূসের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, অন্তত 100 দিন সময় দেওয়ার পরে আমরা সমালোচনায় যাব। এই জন্য আমি এখন পর্যন্ত সরকারের কোনো সমালোচনায় যাচ্ছি না। তবে তানজিমের হত্যাকাণ্ড, তানজিমের সাথে যেটা হয়েছে, এবং আমাদের যে আস্তে আস্তে আমাদের ক্রেজিনেস বাড়ছে, আমরা অস্থির হয়ে যাচ্ছি, আমরা অসহিষ্ণু হয়ে যাচ্ছি, সমাজে আমরা মবের মতো জঘন্য হত্যাকাণ্ডের সাথে জড়িত হচ্ছি। এগুলো থেকে আমাদের বেড়ে আসতে হবে। আমাদের সামাজিক সুস্থতা দরকার, আমাদের শারীরিক সুস্থতার সাথে মানসিক সুস্থতার প্রয়োজন। আর আমাদের জেনারেশন যারা দেখিয়ে দিয়েছে জেনজি, তাদের তাদের যে ভিশনটা, সেটা ভবিষ্যৎ প্রজন্ম ক্যারি করবে। একসময় তারাও রাজনীতিতে আসবে, তারাও বড় হবে। তো সুতরাং ওই মেন্টালিটি আমাদেরকে ধারণ করতে হবে যে আগে যে রাজনৈতিক দিনগুলো গেল, আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন বিএনপির অবস্থা। যদি আমার দলের কথা বলেন, আমি দলের সমর্থক হিসেবে বলছি, আমি তো মনে করি বিএনপি একটা পরিণত ম্যাচিউর দলের মতো কথা বলছে এখন। এবং তারেক রহমান সাহেব যে দিক নির্দেশনা দিচ্ছেন নেতা কর্মীদের, তিনি বুঝে গেছেন যে আবার লুটপাট শুরু, আবার বিএনপির নামে যুবদল ছাত্র নাম ভাঙে, আবার সেই পুনর্দখল চলবে। এগুলি তো কোনো সংস্কৃতি না। আবার বিএনপি ক্ষমতা যাবে, আবার কোনো পার্টি আসবে, আবার মব শুরু করবে। এই কালচার থেকে বের হওয়ার জন্য আমাদের সময় দরকার, এবং শক্তিশালী সময় দরকার, যে সময়ের মধ্যে এই জাতির শৃঙ্খলাতে হবে। এই জাতির শৃঙ্খলা শেখা জরুরি। এই যে টিস্যু পেপার থেকে শুরু করে, পলিথিন পেপার থেকে শুরু, নিজেকে শৃঙ্খলার মধ্যে আনা খুব ইম্পর্টেন্ট। আমরা সিভিলাইজ হতে হবে, আমাদের সভ্য হতে হবে। আমরা অসভ্য জাতিতে রূপান্তরিত হয়েছি। তাহলে এভাবে একটা অফিসারকে গলায় খুন করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একটা অসুস্থ মানুষকে পিটিয়ে হত্যা করা, আব্রার মতো লোককে হত্যা করা, তকির মতো লোককে হত্যা করা, 11 বছর পর ফাইল ওপেন হয়, বিশ্বজিতের মতো একটা ছেলেকে প্রকাশ্য দিবালোকে ছাত্রলীগের ছেলেরা চাপাতি দিয়ে, হেলমেট বাহিনী, চাপাতি বাহিনী, হোয়াট ইজ দিস? এখান থেকে আমরা বেরোতে হবে। বের হওয়ার জন্য আমাদের এমন সিস্টেম করতে হবে, কঠিন আইন করতে হবে, যেন আমরা আইনের ভিতর থাকি এবং আমরা নিজেরা সভ্য হই। আমাদের সভ্য হওয়াটা সবচেয়ে জরুরি। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।